পৃথিবীর ভূত্বকের গভীরতা হচ্ছে 5 থেকে 60 কিলোমিটার, 10 থেকে 60 কিলোমিটার, নাকি 15 থেকে 40 কিমি, নাকি 8 থেকে 38 কিমি। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে 5 থেকে 60 কিলোমিটার। পৃথিবীর যে ভূত্বকের গভীরতা আমাদের মহাদেশ এবং মহাসাগরের ক্ষেত্রে আলাদা। যেমন আমাদের মহাসাগরের নিচে গড়ে এটা 5 থেকে 5 কিলোমিটার হয় এবং মহাদেশের নিচে গড়ে 60 কিলোমিটার পর্যন্ত হয়। অর্থাৎ এর গড় গভীরতা যদি ধরা হয় সেক্ষেত্রে প্রায় 30 কিমি হয়। কিন্তু এখানে যেহেতু পৃথিবীর ভূত্বকের বলেছে, অর্থাৎ মহাদেশ বা মহাসাগরের কথা বলেনি, ভূত্বকের কথা বলছে, তাই 5 থেকে 60 কিমি, অর্থাৎ মহাসাগরে 5 কিমি গভীরতা এবং মহাদেশের ক্ষেত্রে 60 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। আর আমাদের যে ভূত্বক বা ক্রাস্ট সেটা যেটা রয়েছে সেটা হচ্ছে মহাদেশীয় অংশে এই ভূত্বক গ্রানাইট জাতীয় শিলা দ্বারা তৈরি, যেখানে সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকে। গ্রানাইট এখানে কিন্তু আমাদের যে মহাদেশীয় ভূত্বক সেটা, এবং এখানে থাকে দুটো অংশ, একটা হচ্ছে আমাদের মহাদেশীয় যে ভূত্বক সেখানে গ্রানাইট জাতীয় শিলা থাকে, আর এই স্তরে যেটা থাকে সেটা হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। অন্যদিকে ভূত্বকের যে মহাসাগরীয় অংশ সেটা হচ্ছে ব্যাসল্ট শিলায় তৈরি, যেখানে থাকে সিলিকা এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য থাকে। তাই হচ্ছে এই গ্রানাইট শিলায় গঠিত এটা হচ্ছে শিয়াল, অর্থাৎ মহাদেশীয় যে ভূত্বকের অংশ। আর অন্যদিকে মহাসাগরীয় ভূত্বকের অংশ যেটা সিলিকা এবং ম্যাগনেসিয়াম অর্থাৎ সীমা স্তর সেটা কিন্তু থাকে। আর এই শিয়াল ও সীমার সংযোগস্থল সেটা হচ্ছে কনরাড বিযুক্ত রেখা অবস্থান করে। 2 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে যে কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করেছে? প্রশান্ত মহাসাগরীয় পাত, ক্যারিবিয়ান পাত, নাজকা পাত, আন্টার্কটিকা পাত। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে নাজকা পাত। আমাদের যে নাজকা পাত হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার মহাসাগরীয় যে নাজকা পাত এবং মহাদেশীয় দক্ষিণ আমেরিকার পাতের সংঘর্ষের ফলে মহাসাগরীয় পাত হচ্ছে নাজকা পাত, এবং দক্ষিণ আমেরিকার যে মহাদেশীয় পাত, এই দুটি পাতের সংঘর্ষের ফলে নাজকা পাত যেহেতু ভারী মহাসাগরীয় পাত, তাই এর পূর্বের অংশ দক্ষিণ আমেরিকার পাতের পশ্চিমে নিমজ্জিত হয়েছে বা এর পাতের নিচে অবনমিত হয়েছে। এই নিমজ্জিত আন্দিজ পর্ব এর যে নিমজ্জন, এই নাজকা পাতের নিমজ্জনের ফলেই আমেরিকাতে আন্দিজ পর্বত যেটা রয়েছে সেটার কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই ঘটনাটা হয়েছিল 150 মিলিয়ন বছর আগে, অর্থাৎ 150 মিলিয়ন বছর আগে যেটা হয়েছিল কি, যেটা হচ্ছে এই নাজকা পাত দক্ষিণ আমেরিকার পাতের নিচে অবনমিত হয় বা নিমজ্জিত হয়, যার ফলে আমাদের যেটা রয়েছে আন্দিজ পর্বতের প্রক্রিয়া শুরু হয় বা সৃষ্টি হয়। এবং এই ঘটনাটি ঘটেছিল 190 বিলিয়ন বছর আগে জুরাসিক উপযুগ রয়েছে, সেই জুরাসিক উপযুগে কিন্তু এই ঘটনাটি হয়েছিল। হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে কোথায়? অভিসারী পাত সীমানায়, প্রতিসারী পাত সীমানায়, ট্রান্সফর্ম চ্যুতি সীমানায়, নিরপেক্ষ তলে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সফর্ম চ্যুতি সীমানায়। ট্রান্সফর্ম চ্যুতি সীমানায় কিন্তু হাওয়াই দ্বীপটি গড়ে উঠেছে। হাওয়াই দ্বীপটি একটি হটস্পট এবং প্রশান্ত মহাসাগরের মাঝখানে সৃষ্টি হয়েছে এটি। তারপরে আমরা দেখে নেব যে অফিওলাইট শুট কি বা শট কি। অফিওলাইট শট হচ্ছে অপশনতে হচ্ছে মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ, মহাসাগরের তলদেশের ভূচৌম্বকীয় উপাদান, নাকি মহাদেশের প্রান্ত সীমায় বঞ্চিত পলিরাশি, নাকি ক্ষুদ্র মহাদেশ। এক্ষেত্রে অফিওলাইট শুট হচ্ছে মহাদেশের উপর প্রতিস্থাপিত মহাদেশীয় ভূত্বকের অংশ, অর্থাৎ মহাদেশের উপর যখন প্রতিস্থাপিত হয় আরেকটি মহাসাগরীয়, আচ্ছা এখানে ভুল রয়েছে,
দ্বিতীয়টা হচ্ছে এই জায়গাটা হবে মহাসাগরীয়। অর্থাৎ মহাদেশের উপরে যখন মহাসাগরীয় ভূত্বকের অংশ কি হয় প্রতিস্থাপিত হয়, তখন কিন্তু এই অফিওলাইট স্যুট তৈরি হয়। অর্থাৎ দুটি মহাদেশীয় পাত একটির ওপরে ঠিকই রয়েছে, এখানে মহাদেশী হবে, মহাসাগর না। কারণ কি না, দুটি মহাদেশীয় পাত একে অপরের উপরে অগ্রসর হলে তার মাঝখানে যে মধ্যবর্তী স্থান, সেখানে কি হয়, যে গভীর অংশ বা মহীখাত অংশ, সেখানে পলি সঞ্চিত হয় এবং এই চাপ আরও বৃদ্ধি পেলে দুটি পাত সংঘর্ষে লিপ্ত হয় এবং যেখানে এর যে মধ্যবর্তী যেখানে পলি সঞ্চিত হয়, সেখানে পলি বাঁক নিয়ে উত্থিত হয়। এই পাললিক শিলাস্তরের মধ্যে যেমন হচ্ছে আগ্নেয় পদার্থ বা গ্যাব্রো, পেরিডোটাইট, এই জাতীয় যে সমস্ত মহাসাগরীয় ভূত্বক এখানে গিয়ে সঞ্চিত হয়, একে অফিওলাইট স্যুট বলা হয়ে থাকে। আচ্ছা, অফিওলাইটের মধ্যে যেটা উপস্থিত থাকে সেটা হচ্ছে সার্পেন্টাইনের উপস্থিতি কিন্তু এই অফিওলাইটের মধ্যে অবস্থান করে। অফিওলাইট হচ্ছে পাললিক শিলার মধ্যে যে গ্যাব্রো, আগ্নেয় পদার্থ বা পেরিডোটাইট প্রভৃতি মহাসাগরীয় ভূত্বকের যে অংশে সঞ্চিত হয় সেটাকে অফিওলাইট স্যুট বলে। আর এই অফিওলাইটের মধ্যেই সার্পেন্টাইন থাকে বা সার্পেন্টাইনের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রূপান্তর সাধন প্রক্রিয়ায় শিলার উপাদানের আকারের কি পরিবর্তনকে কি বলা হয়? ভাঁজ, পুনর্বিন্যাস, পুনর্কেলাসন নাকি স্তরায়ন? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এটা হচ্ছে পুনর্কেলাসন হয়ে থাকে এই প্রক্রিয়ার মাধ্যমে। রূপান্তর সাধন প্রক্রিয়ায় শিলার উপাদান আকারের পরিবর্তনকে বলা হয় পুনর্কেলাসন। শিলা রূপান্তরের যে প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা ও চাপের জন্য কোন শিলার খনিজের অণুগুলি আকারের পরিবর্তন ঘটে থাকে। এই যে আকারের পরিবর্তন হয়, অর্থাৎ শিলার রূপান্তরের যে প্রক্রিয়া উচ্চ তাপ এবং এর জন্য যে ঘটনাটি ঘটে, শিলার খনিজের যে কণাগুলো থাকে সেগুলোর মধ্যে কি হয়, তাদের আকারের পরিবর্তন হয়। এটাকেই যেটাকে বলা হয় রিক্রাস্টালাইজেশন বলে, অর্থাৎ পুনর্কেলাসন বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন আমাদের চুনাপাথর থেকে মার্বেল সৃষ্টি হওয়ার সময় কিন্তু এই রিক্লাসন বা পুনর্কেলাসী ভবন বা পুনর্কেলাসন ঘটে থাকে। পরের কোয়েশ্চেন, সর্বনিম্ন পরিমাণ সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে কি বলা হয়? সর্বনিম্ন সিলিকা সমন্বিত আগ্নেয় শিলাকে বলা হয়ে থাকে অতি ক্ষারকীয় শিলা। অর্থাৎ সিলিকার পরিমাণ যত কম থাকবে তত ক্ষারের পরিমাণ তত বাড়বে। যদি সিলিকার পরিমাণ যত বেশি সিলিকার পরিমাণ যত বেশি থাকে, অর্থাৎ তত কিন্তু কি হয়, সেটা হচ্ছে সেই শিলাটি হচ্ছে সেটা হচ্ছে সিলিকার পরিমাণ যদি 66% বা 65%-এর বেশি হয়, সেটা হচ্ছে মধ্যবর্তী শিলা ধরা হয়ে থাকে আমাদের, সেটা হচ্ছে আম্লিক শিলা। হচ্ছে সিলিকার পরিমাণ যদি অম্ল তখন ধরা হয় যখন সিলিকার পরিমাণ 65%-এর বেশি থাকে, এবং ক্ষারীয় এবং অতি ক্ষারীয় শিলা হচ্ছে যদি এটা যদি 60%-এর বেশি থাকে সিলিকা, সেক্ষেত্রে হয়ে যায় সেটা হচ্ছে আম্লিক শিলা। এবং যদি বিলো 45% হয়ে থাকে, যেখানে বিলো 45% যদি হয়, সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ক্ষারীয় শিলা, অতি ক্ষারীয় শিলা। এবং ক্ষারীয় শিলা বলা হয়ে থাকে 52 থেকে যেটা রয়েছে 45 থেকে 52-এর মধ্যে থাকলে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি থাকে, সেটা হচ্ছে ক্ষারীয় শিলা। এবং অতি ক্ষারীয় শিলা হচ্ছে বিলো 45% সিলিকার মাত্রা যদি থাকে। আরেকবার বলি, সর্বনিম্ন সিলিকা সমন্বিত অর্থাৎ বিলো 45%-কে ধরা হয় সেটা হচ্ছে অতি ক্ষারীয় শিলা। এবং যদি এটা হচ্ছে 45%-এর কম,
আম্লিক শিলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 65% বেশি, 65% বেশি সিলিকা থাকে। এবং ক্ষারীয় শিলা হচ্ছে যেখানে 45 থেকে 52% পর্যন্ত সিলিকা থাকে। এবং মধ্যবর্তী শিলা রয়েছে যেটা, সেটা হচ্ছে 52 থেকে 65% বা 66% পর্যন্ত ক্ষার থাকে। তাহলে অতি ক্ষারীয় শিলা হচ্ছে বিলো 45% সিলিকা সমন্বিত। আম্লিক শিলা হচ্ছে যেটা 45 থেকে 52, আম্লিক শিলা হচ্ছে যেটা সব থেকে বেশি সিলিকার পরিমাণ থাকে 65%-এর বেশি, এবং 45 থেকে যেটা 52 থেকে 45 এটা হচ্ছে ক্ষারীয় শিলা। আর মধ্যবর্তী শিলা বলা হয় থাকে 52 থেকে 55 বা 60% পর্যন্ত সিলিকা থাকলে। গুটেনবার্গ বিযুক্তি বা গুটেনবার্গ বা ওল্ডহ্যাম ডিসকন্টিনিউটি এটি কোন স্তরকে পৃথক করেছে? ওল্ডহ্যাম বিযুক্তি রেখা যেটা, সেটা আমাদের যে আপার বা আউটার যে কোর এবং ইনার মেন্টাল অর্থাৎ বহি গুরুমণ্ডল যেটা রয়েছে, এবং তাহলে এক্ষেত্রে সোজাসাপটা রয়েছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে পৃথক করেছে হচ্ছে আমাদের ওল্ডহ্যাম বিযুক্তি রেখা বা গুটেনবার্গ বিযুক্তি রেখা। ভূত্বক যেটা রয়েছে, ভূত্বক আর গুরুমণ্ডলকে পৃথক করেছে যেটা, সেটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। বহি গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডলকে পৃথক করেছে যেটা, সেটা হচ্ছে র্যাপিটি বিযুক্তি রেখা। এবং বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিযুক্ত রেখা যেটা 5000 যেটা রয়েছে 150 যেটা রয়েছে কিমি গভীরতায়, সেটা কিন্তু রয়েছে আমাদের লেইম্যান বিযুক্তি রেখা। এবং বহিগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে র্যাপিটি বিযুক্তি রেখা যেটা রয়েছে 700 কিমি গভীরতা পর্যন্ত। আর আমাদের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা বা ওল্ডহ্যাম বিযুক্তি রেখা যেটা রয়েছে 2900 কিলোমিটার গভীরতায়। এবং কনরাড বিযুক্তি রেখা থাকে যেটা শিয়াল ও সীমার মধ্যে, যেটা হচ্ছে মাত্র 30-32 কিলোমিটার গভীরতায়। এবং মোহরভিষিক হচ্ছে যেটা রয়েছে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে, যেটা হচ্ছে 200 কিমি গভীরতায়। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে গেল কিন্তু আমাদের যেটা, সেটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, সেটা হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে। আর মোহরভিষিক এটা আবিষ্কার করেছিলেন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা বা ওল্ডহ্যাম বিযুক্তি রেখা। এই যেটা রয়েছে যেটা, সেই গুটেনবার্গ বিযুক্তি রেখা তিনি নামকরণটা করেছিলেন 1909 সালে। 1909 সালে জার্মান ভূকম্পবিদ প্রফেসর উইচার্ড এই বিযুক্তি রেখার নামকরণ করেছিলেন, প্রথম বিজ্ঞানী উইচার্ড। পরের কোয়েশ্চেন, নিম্নের কোন ভূমিকম্প তরঙ্গ সর্বাধিক ক্ষতি করে থাকে? সর্বাধিক ক্ষতি করে থাকে যেটা, সেটা হচ্ছে আমাদের এস তরঙ্গ, পি তরঙ্গ, আর তরঙ্গ নাকি এল তরঙ্গ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এল তরঙ্গ। কারণ হচ্ছে এই এল তরঙ্গকে বলা হয়ে থাকে পৃষ্ঠ তরঙ্গ। সর্বাধিক ক্ষতি হয়ে থাকে তার কারণ এই তরঙ্গের যে গতিবেগ, সেটা কিন্তু অন্যান্য পি তরঙ্গ বা এস তরঙ্গের তুলনায় কম থাকে। এই তরঙ্গ যেদিকে যায় বা চলে তার সাপেক্ষে কণাগুলি তির্যকভাবে স্থানান্তরিত হয়, অর্থাৎ যেটা ওঠানামা করে সেগুলির পার্শ্ব সরণ ঘটে বেশি। এবং এই এল তরঙ্গ পৃথিবীর পরিধি বরাবর কার্যকরী হয় এবং এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি এবং এর গতিবেগটা কম কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, এবং এটা ঢেউয়ের মতো চলে। এই যে ঢেউয়ের মতো কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য, এটা তির্যকভাবে স্থানান্তরিত হয়ে থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক করে থাকে। পরের কোয়েশ্চেন, দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ ভূভাগকে কি বলা হয়ে থাকে? গ্রাবেন, হোস্ট, ন্যাপ নাকি মধ্যমা ভূমি? ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী উন্নত সংকীর্ণ যে ভূভাগ তাকে হোস্ট বলে। আমাদের ভূ আলোড়নের ফলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যভাগ উপরের দিকে উঠে যায় বা দুপাশের অংশ বসে যায়। এর ফলে কি হয়? মধ্যবর্তী অংশ উঁচু হয়ে অবস্থান করে বা বিরাজ করে, এটাকেই স্তূপ পর্বত বা হোস্ট বলে। যেমন হচ্ছে
ভারতবর্ষের সাতপুরা রয়েছে, তবে বিন্ধু রয়েছে, বা ফ্রান্সের ভোজ এবং জার্মানির যদি বলা হয়ে থাকে তাহলে ব্ল্যাক ফরেস্ট, এগুলি হচ্ছে অন্যতম একটা হোস্টের উদাহরণ। টান এবং চাপের ফলে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যভাগ যদি অবনমিত হয়, সেক্ষেত্রে যে অঞ্চল গঠিত হয় তাকে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন বলে। যখন দুটি অংশ উত্থিত ও দুপাশের অংশ বসে গিয়ে মধ্যবর্তী অংশ উন্নত হয় বা স্তূপ আকারে উঁচু হয়ে বিরাজ করে, সেটা হচ্ছে হোস্ট বা স্তূপ পর্বত, যেটা হচ্ছে বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত বা ফ্রান্সের ভোজ ইত্যাদি। আবার যখন দুটি অংশের মধ্যে যদি মধ্যবর্তী অংশ দুটি মানে দুটি স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী অংশ যদি অবনমিত হয়, বা পার্শ্ববর্তী অঞ্চল যদি উত্থিত হওয়ার কারণে যদি কিছু অংশ অবনমিত হয় বা নিচু হয়ে যায়, সেই ভূভাগ সেটা হচ্ছে উপত্যকা সৃষ্টি করে, সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা বা গ্রাবেন। যেমন হচ্ছে ভারতবর্ষের মধ্যে নর্মদা নদীর হচ্ছে সব থেকে একটা প্রকৃষ্ট গ্রস্ত উপত্যকার উদাহরণ। এছাড়াও জর্ডান নদী উপত্যকা রয়েছে, জার্মানি নদী উপত্যকা যেটা রাইন জার্মানি, সেটা কিন্তু এই গ্রস্ত উপত্যকার সব থেকে ভালো উদাহরণ। নেক্সট হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়, তাকে কি বলে? মহীখাত, বেনিয়াফ মন্ডল বা জোন, নাকি ফোরল্যান্ড না টেবিল? এর সঠিক উত্তর হচ্ছে মহীখাত, যেখানে যে অঞ্চলটি পৃথিবীর পৃষ্ঠের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয় তাকে মহীখাত বলে। আচ্ছা, মহাদেশীয় আমাদের যে প্রান্তের দীর্ঘ অবনমিত অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয় তাকেই বলা হয় জিওসিনক্লাইন। প্রথম আমেরিকান ভূতত্ত্ববিদ জেমস হল এবং ডানা, অর্থাৎ জেমস হল এবং জেমস ডানা এই দুজন কিন্তু প্রথম মহীখাতের কথা বলেছিলেন। এবং হল ও ডানা তাদের যে মতবাদ, সেখানে বলছে মহীখাতের অবক্ষিপ্ত যে অংশ বা স্তর, সেটা ক্রমশ কী হয়? নিচু হয়ে পার্শ্বচাপ সৃষ্টি করে। এর ফলে পলির বা পাললিক শিলাস্তরে ভাঁজ বা কোনো অংশে আবার চ্যুতির সৃষ্টি হয় এবং সেখানে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এই কনসেপ্টটা কিন্তু হল এবং ডানা দিয়েছেন, এবং তাদের যেমন উদাহরণ হিসেবে আমাদের হিমালয় পর্বত বা আল্পস পর্বত এইগুলি। এবং বিজ্ঞানী সেলভি জিওসিনক্লাইনের বিজ্ঞানী সেলভি জিওসিনক্লাইন এর পরিবর্তে ব্যবহার করেছেন জিওক্লাইন কথাটি। জিওক্লাইন। তাহলে এই প্রশ্নটা আসতে পারে যে জিওসিনক্লাইন শব্দটির পরিবর্তে জিওক্লাইন কথাটি কে ব্যবহার করছেন, বা বলতে পারে সেলভি জিওসিনক্লাইন শব্দটির পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করেছেন। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে জিওসিনক্লাইনের বদলে কিন্তু বিজ্ঞানী সেলভি জিওক্লাইন কথাটি ব্যবহার করেন বা করেছেন। নিচের কোনটি আগ্নেয়গিরির সাথে সম্পর্কিত নয়? ক্যালডেরা, লাভা, জ্বালামুখ এগুলি সবই হচ্ছে আগ্নেয়গিরি বা অগ্নুৎপাতের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু ভূমিকম্পের সাথে যুক্ত হচ্ছে উপকেন্দ্র। ভূমিকম্প কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠ যে জায়গায় এসে ভূমিকম্প এসে আছড়িয়ে পড়ে প্রথমে, বা ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি যে জায়গা থেকে পরিলক্ষিত হয় সেইটি হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার। এটা হচ্ছে ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠে অবস্থিত, এবং ভূমিকম্পের তীব্রতা এবং ক্ষয়ক্ষতি সব থেকে বেশি এই জায়গাটি থেকে পরিলক্ষিত হয়। থেকে ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে এবং ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেলের মাত্রা থাকে সেটা হচ্ছে 0 থেকে 10, আর একটা স্কেল রয়েছে মার্কালি স্কেল, যেটা হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত। নিম্নের কোনটি কাস্ট অঞ্চলে দেখা যায়? ল্যাফিশ, এস্কার, এনসেলবার্স নাকি বাজাদাক? এতে সঠিক উত্তর হয়ে যাবে যে ল্যাফিশ। ল্যাফিশটা কি জিনিস না, যেটা হচ্ছে আমাদের কাস্ট অঞ্চলে যে দ্রবীভবন প্রক্রিয়ার দ্বারা অসংখ্য ছিদ্র বা গর্ত ইত্যাদি সৃষ্টি হয়। যেহেতু কাস্ট ভূমিরূপযুক্ত অঞ্চলে
এখানে ভূমিরূপগুলি খাঁজ কাটা বন্ধুর বা উঁচু নিচু ভূমিরূপ থাকে এবং যেখানে কার্স্ট অঞ্চলে দ্রবীভূত প্রক্রিয়ার দ্বারা এই দ্রবীভূত অসংখ্য ছিদ্র গর্ত বা খাত বিশিষ্ট খাঁজ কাটা বন্ধুর ভূমিরূপ এইগুলি সাধারণত ল্যাপিস নামে পরিচিত। আর এই ল্যাপিসকেই জার্মান ভাষাতে ক্যারেন, তারপর হচ্ছে আমাদের ওই স্লোভানিয়াতে বোঘাজ ইত্যাদি বলা হয়ে থাকে। এসকার হচ্ছে কি দেখে নেব। এসকার যেটা সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যে ভূমিরূপ সেটা হচ্ছে এসকার্জ। ইনসেলবার্জ হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং বাজাদা হচ্ছে মরু অঞ্চলে বায়ু এবং জল এই দুই কাজের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে যেটা দ্রবীভূত প্রক্রিয়ায় অনেকগুলি ছোট ছোট গর্ত বা খাত বিশিষ্ট যে খাঁজযুক্ত বা খাত বিশিষ্ট যে খাঁজযুক্ত যে উঁচু নিচু বলা যেতে পারে সেই ধরনের যে ভূমিরূপ গঠিত হয়, অর্থাৎ দ্রবীভূত যেটা দ্রবীভবন প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট অসংখ্য ছিদ্র বা গর্ত বিশিষ্ট খাঁজ কাটা বন্ধুর ভূমিরূপ গঠিত হয়, সেটা হচ্ছে ল্যাপিস নামে পরিচিত, যেটি জার্মান ভাষায় যেটা ক্যারেন এবং স্লোভেনিয়াতে বোঘাজ নামে পরিচিত। এবং এই ক্যারেন যেটা বললাম, ক্যারেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এর যে অরিজিন অনুযায়ী সেটাকে হচ্ছে রিনেল বলে, আর একটা হচ্ছে রিনেন। এসকার হচ্ছে যেটা সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত হয় এসকার। ইনসেলবার্জ হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়ে থাকে এবং বাজাদা হচ্ছে মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে বায়ু এবং জলের দ্বারা সৃষ্ট হয়ে থাকে বাজাদা। মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালির বাঁধকে বলা হয় সমুদ্র ভৃগু, সমুদ্র গুহা, ট্রম্বলো না তটভূমি। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে ট্রম্বলো, যেটা হচ্ছে মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালির বাঁধটি ট্রম্বলো। এটি যেটা মূল ভূখণ্ডের সঙ্গে কী করে, দ্বীপকে বা দুটি পৃথক দ্বীপকে সংযুক্ত করে। জোয়ারের সময় ট্রম্বলো আংশিকভাবে বা সম্পূর্ণভাবে ডুবেও যায়। তবে এই যে ডুবে যায় যখন ট্রম্বলোগুলি, অর্থাৎ মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের সংযোগকারী বালির বাঁধকে ট্রম্বলো বলা হয়। এই ট্রম্বলোগুলি যখন জল দ্বারা প্লাবিত হয়, জোয়ারের জল দ্বারা, এবং পুরোপুরি ডুবে যায়, তখন তাকে ট্রম্বোলিনা বলে। উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের ভারতবর্ষের যে কঙ্কন উপকূল রয়েছে, গোয়া, মহারাষ্ট্র এবং দমন দিউয়ের, সেখানে কিন্তু রত্নাগিরির নিকট এই ধরনের নিমজ্জনের সৃষ্টি হয়, যেটা আমাদের যে কঙ্কন উপকূলের রত্নাগিরির নিকট নিমজ্জনের সৃষ্ট দ্বীপগুলি ট্রম্বলোর মাধ্যমে যুক্ত হয়েছে। নেক্সট, সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা কত? সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, 17 ডিগ্রি সেন্টিগ্রেড না 26.7 ডিগ্রি যেটা রয়েছে ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড, নাকি 20.6 ডিগ্রি। এক্ষেত্রে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমাদের যে সমগ্র সমুদ্রপৃষ্ঠ তার বার্ষিক উষ্ণতা থাকে গড়, সেটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। সমস্ত মহাসাগরের যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে মহাসাগরের গড় বার্ষিক তাপমাত্রা যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে 17 ডিগ্রি সেলসিয়াস। এখানে জলের কথা বলেছে, সমুদ্রপৃষ্ঠের জলের, তাই এত বেশি 26.7 ডিগ্রি সেলসিয়াস থাকে সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা, অর্থাৎ সমুদ্র জলের উপরের পৃষ্ঠে। এবং সমুদ্র যেটা হচ্ছে মহাসাগরের গড় বার্ষিক উষ্ণতা, সেটা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর বা আমাদের ভারত মহাসাগর, সেই মহাসাগরের গড় উষ্ণতা থাকে 17.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে 17 ডিগ্রি অপশনে রয়েছে, তাই 17.2 ডিগ্রি হয়ে যাবে এটা। এবং গড় যেটা, এবং নিরক্ষীয় অঞ্চলে আমাদের যেটা সেটা কিন্তু উত্তর এবং দক্ষিণে যেটা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে প্রতি অক্ষাংশ পিছু, মানে প্রতি ডিগ্রি অক্ষাংশ পিছু 0.5 ডিগ্রি ফারেনহাইট হিসাবে তাপমাত্রা
কমতে থাকে। নিরক্ষীয় অঞ্চল থেকে যখন দুই দিকে যায় উত্তর মেরু এবং উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে, সেক্ষেত্রে কি হয়, দুই দিকেই কিন্তু উষ্ণতা ক্রমশ কমতে থাকে মহাসাগরীয় অংশে। এবং সবথেকে যদি বলা হয় উষ্ণতম মহাসাগর কোনটি, তাহলে উষ্ণতম যদি বলা হয় থাকে সেক্ষেত্রে কিন্তু উষ্ণতম মহাসাগর যদি বলা হয় সেক্ষেত্রে প্রশান্ত মহাসাগর হয়ে যাবে। বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, সেটা কিন্তু সবথেকে উষ্ণতম। এর বার্ষিক গড় উষ্ণতা থাকে 19.10 ডিগ্রি সেন্টিগ্রেড বছরে। এবং সবথেকে কম উষ্ণ যদি বলা হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর হয়ে যাবে, যার উষ্ণতা থাকে বার্ষিক 16.991, এবং ভারতবর্ষের হচ্ছে 17.03। এটাকে গড় করলে দাঁড়ায় 17 ডিগ্রি সেন্টিগ্রেড বা 17.2 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মহাসাগরীয় অংশের বার্ষিক গড় উষ্ণতা থাকে। এবং সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা যেটা, সেটা কিন্তু হয়ে যাবে 26.7 ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত উত্থানকারী পর্বত শ্রেণীর ক্ষয়জাত পদার্থকে কি বলে? মোলেস বলা হয় থাকে এটাকে। ক্রমাগত যদি উত্থানকারী পর্বত শ্রেণীর ক্ষয়জাত পদার্থকে মোলেস বলে। বেশিরভাগ ক্ষেত্রে ভাঁজযুক্ত শিলাস্তরের উত্থানকারী পর্বত শ্রেণীর যে ক্ষয়জাত পদার্থ, সেটা মোলাস নামে পরিচিত। এই পদার্থগুলি বেসিক্যালি কংগ্লোমারেট বা বেলে পাথর এই অংশে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর মধ্যে থেকে কোথায় শক্তির মুক্তি ঘটলে ভূমিকম্প ঘটে? অন্তঃকেন্দ্রমণ্ডল থেকে, মেন্টালের উপরস্তর থেকে, ভূত্বক ও মেন্টালের সীমানা থেকে, নাকি ভূত্বকের নিচে থেকে? সঠিক উত্তর হয়ে যাবে ভূত্বকের যে আচ্ছা, এক্ষেত্রে হয়ে যাবে আমাদের গুরুমণ্ডলের যেটা ভূমিকম্পের যে সেন্টার, সেটা কিন্তু গুরুমণ্ডলের মানে বহিঃ গুরুমণ্ডল বা আউটার গুরুমণ্ডল, অর্থাৎ এক্ষেত্রে মেন্টালের উপরের অংশ হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, আমাদের পৃথিবীর যে ভূত্বকগুলি কতগুলি পাতের সমন্বয়ে গঠিত, সেক্ষেত্রে কিছু বড় পাত রয়েছে, মাঝারি পাত রয়েছে এবং ছোট ছোট পাত রয়েছে। এই যে বড় পাত, ছোট পাত, মাঝারি পাত, এই পাতগুলি মেন্টালের উপরের স্তরে অবস্থিত অ্যাস্থনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় কিন্তু এই ম্যাগমার উপরে পাতগুলি ভাসমান অবস্থায় রয়েছে। কোথায় রয়েছে? মেন্টালের যে আউটার মেন্টাল রয়েছে বা ঊর্ধ্ব গুরুমণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ার স্তরের উপরে পৃথিবীর মধ্যে যে সমস্ত পাতগুলি রয়েছে, ছোট বড় বা বৃহৎ পাত, এই পাতগুলি সবই কি রয়েছে? ভাসমান অবস্থায় অবস্থান করছে এবং এগুলি সবসময় সচল রয়েছে। ভূত্বকের নিচের কোনো কারণে যদি অস্থিরতা তৈরি হয় বা প্রচুর শক্তির সেখানে সৃষ্টি হয়, সেই শক্তির জন্য, অর্থাৎ ভূ অভ্যন্তরীণ শক্তির জন্য কিন্তু এই পাতগুলি কিন্তু নড়াচড়া করে, আর যার জন্যই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। অ্যাস্থনোস্ফিয়ার যেটা সান্দ্র অবস্থায় বা জেলির মতো অবস্থায় আঠালো জাতীয় পদার্থ, সেটা কিন্তু অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে। অর্থাৎ এই পাতগুলি কিন্তু এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে এবং অ্যাস্থনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় থাকার কারণে বিভিন্ন কারণের জন্য ভূমিকম্প হয়। কখনো কখনো কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট, বা অর্থাৎ একটি পাত অপরের পাতের দিকে মানে সংঘর্ষের কারণে হয়ে থাকে, এবং অনেক সময় একটি পাত অনেকটা পাতের কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য হয়ে থাকে, বা অনেক সময় একটি পাত আর একটি পাতকে বাইপাস করার সময় কিন্তু ভূমিকম্প বা ভূ আলোড়ন সৃষ্টি হয়ে থাকে। নেক্সট হচ্ছে চাচন তল বা ইচ প্লেইন। এটা সৃষ্টি হয় কখন? নদী ক্ষয়, সমুদ্র তরঙ্গ ক্ষয়ের দ্বারা, হিমবায়ু সঞ্চয়ের দ্বারা, আবহবিকার প্রক্রিয়ার দ্বারা। সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আবহবিকার প্রক্রিয়ার দ্বারা কিন্তু ইচ প্লেন বা চাচন তল সৃষ্টি হয়ে থাকে। আবহবিকার প্রক্রিয়ার দ্বারা গঠিত সমভূমি ধরনের ভূমিরূপ হচ্ছে, মানে আবহবিকার প্রক্রিয়ার দ্বারা গঠিত সেই যে সমভূমি, সেটাই হচ্ছে ইচ প্লেন বা চাচন তল। বেসিক্যালি আমাদের ক্রান্তীয় আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে যখন আবহবিকার সংঘটিত হয় এবং আবহবিকার হওয়ার পর সেই সমস্ত উপাদানগুলি, অর্থাৎ আবহাওয়া বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হওয়া বা ভগ্নস্তূপ, সেগুলি অপসারিত হয়ে যখন কোনো একটা নিচু অঞ্চল অপেক্ষাকৃত সেখানে সমতল ভূমি গড়ে তোলে, এই যে এবং সেখানে যে ভূমিরূপ গড়ে তোলে, সেটাকেই হয় চাচন তল বা ইচ প্লেন সৃষ্টি করে।
এবং এই চাচন তলের ধারণা বা ইচ প্ল্যানেটের কনসেপ্ট এটা প্রথম দিয়েছিলেন 1933 সালে E.J. ওয়েল্যান্ড বা ওয়েল্যান্ড প্রথম কিন্তু এই চাচন তলের ধারণা দিয়েছিলেন। তাহলে ওই চাচন তল কি? আবহবিকারের ফলে আর্দ্রক্রান্তীয় অঞ্চলে বিভিন্ন ধরনের যে শিলা বা যে সমস্ত উপাদানগুলি থাকে আবহবিকারজাত, সেগুলি চূর্ণ বিচূর্ণ বা ভগ্ন অবস্থায় হয় এবং পরবর্তীকালে যখন কোনো একটা অপেক্ষাকৃত নিচু অঞ্চলে গিয়ে যে সমতল ভূমি তৈরি করলে সেই সমতল অংশকেই ইচ প্লেন বলা হয় বা সমতল অংশকেই চাঁচন তল বলা হয়। আর এই চাঁচন তল বা ইচ প্লেনের ধারণা 1933 সালে প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী E.J. ওয়েল্যান্ড। পরেরটা হচ্ছে যেটা ইয়াজু নদী দেখা যায় কোথায়? উপকূলের সমভূমিতে, মরু অঞ্চলের সমভূমিতে, প্লাবনভূমিতে নাকি পার্বত্য উপত্যকায়? ইচ প্ল্যান দেখা যায় প্লাবনভূমিতে। ইয়াজু নদী দেখা যায় প্লাবনভূমিতে। কোনো নদী প্লাবনভূমিতে প্রবেশ করার পর স্বাভাবিক বাঁধ থাকার জন্য মূল নদীর সঙ্গে যথাস্থানে মিলিত না হয়ে যদি কোনো প্লাবনভূমির উপর দিয়ে মূল নদীর প্রায় সমান্তরালে প্রবাহিত হতে বাধ্য থাকে, সেই ধরনের যে স্বাভাবিক বাঁধ ভেদ করে পরে কি হয়, যখন সেটা মূল নদী প্রায় সমান্তরালে প্রবাহিত হতে বাধ্য হয় এবং পরবর্তীকালে স্বাভাবিক বাঁধ ভেদ করে মূল নদীর সঙ্গে মিলিত হয়, এই ধরনের যে ব্যবস্থা বা এই ধরনের নদীকে ইয়াজু নদী বলে। অ্যাকচুয়ালি এটা মিসিসিপি নদীর ইয়াজু নদীর নাম অনুসারে ওই প্যাটার্নের নদী তৈরি করলেই তাকে ইয়াজু নদী বলা হয়। যেমন ভারতবর্ষের বিহারের পাটনা এবং মুঙ্গেরের মধ্যে ইয়াজু নদী দেখা যায়। তাহলে ইয়াজু নদীটা কি? যখন কোনো প্লাবনভূমিতে প্রবেশ করার পর স্বাভাবিক বাঁধ থাকার জন্য মূল নদীর সঙ্গে যথাস্থানে মিলিত হতে পারে না যেই নদীগুলি, এবং পরবর্তীকালে মূল নদীর প্রায় সমান্তরালে তাকে বয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে কি হয়, স্বাভাবিক বাঁধকে ভেদ করে আবার মূল নদীতে গিয়ে মিলিত হয়, এই ধরনের নদীকে ইয়াজু নদী বলে। যেহেতু এটা মিসিসিপির যে উপনদী ইয়াজু, তার মতো এইটা অনুসরণ করছে, তাই তার নাম অনুসারে এই প্যাটার্নের নদীগুলিকে ইয়াজু রিভার বলা হয়। ভারতবর্ষের পাটনা এবং মুঙ্গেরের মধ্যে ইয়াজু নদী লক্ষ্য করা যায়। পরেরটা হচ্ছে নিভেশন হলো কি? তুষারের দ্বারা ক্ষয়। এটা হচ্ছে নিভেশন, হচ্ছে তুষারের দ্বারা ক্ষয়। পরিহিমবাহ বা পেরিগ্লেসিয়ার অঞ্চলে ঢালু অংশের যে নিচু স্থান, যেটা আটকে পড়া বরফের বিচ্ছিন্ন অংশের সঙ্গে জড়িত সমস্ত ক্ষয় এবং আবহবিকারকে একসাথে বলা হয় থাকে নিভেশন। অর্থাৎ আমাদের পেরিগ্লেসিয়ারের অঞ্চলে যেখানে ঢালু অংশের নিচু স্থানে আটকে পড়া বরফের বিচ্ছিন্ন অংশ সঙ্গে জড়িত সমস্ত ক্ষয় এবং আবহবিকারকে বলা হয় একসঙ্গে বলা হয় থাকে নিভেশন। আর এই জমা হওয়া বরফ গ্রীষ্মকালে গলে গিয়ে যেটা সৃষ্টি করে, সেখানে পিচ্ছিলতার কারণে কি হয়, আংশিক বিসর্পণের জন্যও ক্ষয়সাধন করে। তাহলে নিভেশন হচ্ছে কি? পেরিগ্লেসিয়ার রিজিয়নে ঢালু অংশে অপেক্ষাকৃত নিচু স্থানে আটকে পড়া বরফের বিভিন্ন অংশের সাথে জড়িত সমস্ত ক্ষয় ও আবহবিকারকে একত্রে বলা হয় থাকে নিভেশন। তারপর হচ্ছে ড্রিপস্টোন দেখা যায় কোথায়? সার্কে, পলজিতে, অন্ধ উপত্যকায় না চুনাপাথরের গুহায়? ড্রিপস্টোন দেখা যায় সেটা হচ্ছে চুনাপাথরের গুহাতে দেখা যায় ড্রিপস্টোন। কেন কি না, চুনাপাথরের গুহাতে যেখানে ছাদ থেকে চুনাপাথরের দ্রবণ ফোঁটা রূপে মেঝেতে বা দেওয়ালে বা ছাদে জমা হয় ড্রিপস্টোন বা পাতন পোস্ত রূপে গড়ে ওঠে। ড্রিপস্টোনের ভূমি রূপগুলি হলো স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট বা স্তম্ভ, বা হেলিগমাইট বা হ্যালিকটাইট। তা ভূমিরূপ বিজ্ঞানীরা ড্রিপস্টোনকে কেভ ট্রাভারটাইন বা যেটাকে স্পেলিওথেমস নামে অভিহিত করেছেন। তার ড্রিপস্টোনটা কি? ড্রিপস্টোন হচ্ছে আমাদের চুনাপাথরের গুহায় দেখা যায়, এবং এই ড্রিপস্টোন সেটা হচ্ছে চুনাপাথরের যে গুহার ছাদ রয়েছে সেখান থেকে যে দ্রবীভূত দ্রব্যগুলি দ্রবণ ফোঁটা রূপে মেঝেতে বা দেওয়ালে বা ছাদে জমে হয়, যেটা তৈরি করে সেটা হচ্ছে ড্রিপস্টোন। অ্যাকচুয়ালি এটা ওই যে চুনাপাথর গঠিত অঞ্চলে যে সমস্ত দ্রবীভূত উপাদান বা যে সমস্ত পাথরের যে উপাদান সেগুলি পোস্ত রূপে গড়ে ওঠে, এবং এই ড্রিপস্টোনগুলির ভূমিরূপ বিভিন্ন রকমের গঠন করে, যেমন হচ্ছে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট। স্ট্যালাকটাইট হচ্ছে যেটা
ছাদের থেকে উত্থিত অবস্থায় থাকে এবং মেঝে থেকে যেটা স্ট্যালাগমাইট, এছাড়া স্তম্ভ, হ্যালিকটাইট, তারপর হচ্ছে হ্যালিগমাইট এগুলি থাকে। আর ড্রিস্টনকে কেভ ট্র্যাভার্সটাইন হিসেবেও অনেক উল্লেখ করে, যেটা স্পেলিওথেমস নামে অভিহিত করেছেন বা কেভ ট্র্যাভার্সটাইন হিসাবে বিজ্ঞানীরা অভিহিত করেছেন। ভারত মহাসাগরের লবণতা কত? ভারত মহাসাগরের লবণতার পরিমাণ হচ্ছে 35 সহস্রাংশ। 35 সহস্রাংশ সেটা হচ্ছে ভারত মহাসাগরের লবণাক্ত। ভারত মহাসাগরের গড় লবণতা 35 সহস্রাংশ। সব থেকে বেশি লবণতা রয়েছে আরব সাগরের ক্ষেত্রে, যেটা প্রায় 36.5 সহস্রাংশ। এবং যেটা রয়েছে আমাদের ভারত মহাসাগরের ক্ষেত্রে এই লবণতার পরিমাণ হচ্ছে 35 সহস্রাংশ। বঙ্গোপসাগরের ক্ষেত্রে আরও কম থাকে, কেন কিনা গঙ্গার নদীতে মোহনা যেখানে সেখানে কিন্তু আরও কম 30 সহস্রাংশ এখানে লবণতার পরিমাণ থাকে, কারণ এখানে বিভিন্ন রকমের নদী এবং সেই জল রাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের জৈব পদার্থ ও অন্যান্য যে উপাদান সেগুলি কিন্তু বহন করে নিয়ে গিয়ে সমুদ্রের জলে মিশে এবং সেখানে লবণতার মাত্রা কমিয়ে দেয়। এবং আরব সাগরে লবণতার মাত্রা সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি, 36 সহস্রাংশ। অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে যে শুষ্ক আবহাওয়ার জন্য সমুদ্রের লবণতার পরিমাণ 30% থাকে। তাহলে মহাসাগর হিসেবে যদি ধরা হয়, প্রশান্ত মহাসাগরের লবণতা হচ্ছে, যেটা প্রশান্ত মহাসাগরে যেটা থাকে, প্রশান্ত বা প্যাসিফিক যে ওশান, সেক্ষেত্রে কিন্তু আমাদের থাকছে কত, যেটা থাকছে 34 সহস্রাংশ। ভারত মহাসাগরের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে 35 সহস্রাংশ এবং আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে প্রায় 36 সহস্রাংশ বা 35.67 বা 70 সহস্রাংশ। পরের কোশ্চেন হচ্ছে ত্রিকোষীয় দ্রাঘিমা অনুযায়ী বায়ু সংবহন বা ট্রাইসেলুলার মেরিডিয়নাল যে সার্কুলেশন মডেলের প্রবক্তা ছিলেন হ্যাডলি, পলম্যান, রসবি নাকি বাইস ব্যালট? এদের সঠিক উত্তরটি হয়ে যাবে পলম্যান। ট্রাইসেলুলার যে মেরিডিয়ানাল সার্কুলার মডেল বা ত্রিকোষীয় দ্রাঘিমা অনুযায়ী যে বায়ু সংবহন এর মডেলের প্রবক্তা হলেন পলম্যান। 1951 সালে বিজ্ঞানী পলম্যান 1951 সালে তিনি তার যে গবেষণাপত্র দ্য রোল অফ অ্যাটমসফেরিক ডিস্টার্বনেস ইন দি জেনারেল সার্কুলেশনে দ্রাঘিমা রেখা বরাবর বায়ুমণ্ডলের যে সঞ্চালনের জন্য তিনি 3টে কোষের কথা বলেছিলেন, যেটাই হচ্ছে ত্রিকোষীয় মডেল নামে পরিচিত পলম্যানের। একটা হচ্ছে যেটা হ্যাডলির কোষ বা ক্রান্তীয় কোষের কথা বলেছেন, দ্বিতীয় ক্ষেত্রে তিনি বলেছিলেন মধ্য অক্ষাংশ কোষ এবং তৃতীয় ক্ষেত্রে মেরু কোষের কথা বলেছিলেন। নেক্সট হচ্ছে খামসিন কি? খামসিন হচ্ছে একটি খুব উষ্ণ এবং শুষ্ক বায়ু প্রবাহ হচ্ছে খামসিন। বেসিক্যালি উত্তর আফ্রিকায় উষ্ণ শুষ্ক বা বিভিন্ন রকমের যে ধূলিকণাগুলি বায়ুতে মিশে সৃষ্টি করে, যেটা সেই পরিস্থিতিটা হচ্ছে খামসিন নামে পরিচিত। 35 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানে এই বায়ু প্রায় বছরে 40 থেকে 50 দিন ধরে প্রবাহিত হয়ে থাকে। এই বায়ু ভূমধ্যসাগর অতিক্রম করে যখন স্পেনে প্রবাহিত হয় তখন লেভেস নামে পরিচিত। অর্থাৎ খামসিন হচ্ছে উত্তর আফ্রিকায় খামসিন নামে পরিচিত খুব উষ্ণ এবং শুষ্ক বায়ুপ্রবাহ বা ধূলিকণাপূর্ণ বায়ুঝড়, এটা খামসিন নামে পরিচিত। এটার বায়ুর উষ্ণতা থাকে গড়ে প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস এবং এই বায়ু প্রায় 40 থেকে 50 দিন পর্যন্ত প্রবাহিত হয়ে থাকে এবং এই বায়ু যখন ভূমধ্যসাগরকে পেরিয়ে গিয়ে স্পেনে প্রবেশ করে তখন এটা লেভেস নামে পরিচিত হয়। লেভেস। পরের কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের কত ইউনিট? আচ্ছা, একক না, এটা ইউনিট, একক 21, 17, 34 নাকি 24? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের সেটা হচ্ছে বিকিরণের মধ্যে ফিরে যায়, যেটা এখানে কোয়েশ্চেনটি কী বলছে, মোট বায়ুমণ্ডলের সৌর বিকিরণের শোষণ করে মোট বিকিরণের শোষণ করে কত? আচ্ছা,
তাহলে এখানে অপশন অনুযায়ী সঠিক হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে, আচ্ছা একটা বই আমি পড়েছিলাম যে 14 একক সম্ভবত, এখানে তো অপশনে নেই, তাহলে এটাকে 14 ইউনিট করে নিচ্ছি, তাহলে 14 ইউনিট হয়ে যাবে সঠিক উত্তর। আমাদের যে 100% সৌর বিকিরণের মধ্যে 34% মহাশূন্যে ফিরে যায় এবং বাকি 66%-এর মধ্যে বায়ুমণ্ডল শোষণ করে কত? বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের যেটা, সেটা হচ্ছে 14 হবে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 19%। 19% যেটা কিন্তু বায়ুমণ্ডল, মানে বাকি যে 66% রয়েছে, মোট সৌরমণ্ডলের যে 34% মহাশূন্যে ফিরে যায় যেটা অ্যালবেডো বলে, এবং বাকি 66%-এর মধ্যে আবার 19% বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়, এবং বাকি যে 47% পড়ে থাকে সেটা হচ্ছে বায়ুমণ্ডল দিয়ে প্রবাহিত হয় এবং স্থলভাগ এবং জলভাগ দ্বারা শোষিত হয়ে থাকে। এক্ষেত্রে বায়ুমণ্ডলের সৌর বিকিরণ শোষণ করে মোট বিকিরণের, এই কোয়েশ্চেনটাতেই টেকনিক্যালি ফল্ট রয়েছে। কোয়েশ্চেনটার হয়তো হওয়া উচিত ছিল যে বায়ুমণ্ডলে সৌর বিকিরণ শোষণ, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস সৌরমণ্ডলে শোষণ করে কত শতাংশ, সেক্ষেত্রে উত্তর হতে পারত 14%। এছাড়া বলতে পারতো যে শুধুমাত্র বায়ুমণ্ডলের মধ্যে মোট যে উপাদান রয়েছে, মোট যে সৌর বিকিরণের কত শতাংশ বায়ুমণ্ডল শোষণ করে সেটা সৌর বিকিরণের, সেটা হলে পারে উত্তর অপশন অনুযায়ী হতো 19%, বাট এটা কনফিউশন রয়েছে। নেক্সট হচ্ছে কর্দম দোআঁশ, যেটা কাদা দোআঁশ মাটি, কর্দমের পরিমাণ থাকে 40 থেকে 50%, 30 থেকে 45%, 30 থেকে 35%, 27 থেকে 40% নাকি 35 থেকে 45%? সঠিক উত্তর হচ্ছে 27 থেকে 40%। ক্লে লুম যেটা, এক্ষেত্রে কিন্তু থাকে 27 থেকে 40%, এবং এখানে বালির পরিমাণ 20 থেকে 45%, এবং মৃত্তিকা সিল্টের পরিমাণ 50% পর্যন্ত থাকতে পারে। তবে হচ্ছে স্যাক্রোফাইট উদ্ভিদ কোনগুলিকে বলা হয়? তীব্র শীতল ও তুষারবৃত্ত মৃত্তিকায় জন্মায় যারা, তাদেরকে স্যাক্রোফাইট বা সাইক্রোফাইট বলা হয়ে থাকে। সাইক্রোফাইট কি? ঠান্ডা বা শীতল তুষারবৃত্ত মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ জন্মায়। লবণাক্ত মৃত্তিকায় যে সমস্ত আমাদের যেটা জন্মায় সেটা হচ্ছে কি নাকি লবণাক্ত মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায়, যেমন হচ্ছে ম্যানোগ্রোভ অরণ্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানোগ্রোভ অরণ্য কিন্তু এই লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। হ্যালোফাইট। তারপর হচ্ছে জলাভূমিতে জন্মায় সেটা হচ্ছে হাইড্রোফাইট। এবং যেটা রয়েছে যেটা স্যাক্রোফাইটের যে শীতল মৃত্তিকায় জন্মায়, একটা উদাহরণ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে উদাহরণ হিসেবে হয়ে যাবে লাইকোপিডিয়াম। এটা মেনলি চির তুষারাবৃত বা খুবই শীতল বা প্রচণ্ড ঠান্ডা এটা আর্কটিক বা আলপীয় অঞ্চলে এই সাইক্রোফাইট উদ্ভিদ জন্মাতে দেখা যায়। এছাড়া মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে জেরোফাইট বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য বনসৃজনকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে সামাজিক বনসৃজন। সোশ্যাল ফরেস্ট্রি এই কথাটি প্রথম ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার, এখানে কিন্তু 1973 সালে প্রথম 1973 সালে ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার সর্বপ্রথম সোশ্যাল ফরেস্ট্রি শব্দটি ব্যবহার করেছিলেন। সামাজিক বৃক্ষরোপণ প্রকল্প, এটা অব্যবহৃত যে সমস্ত জমিগুলি থাকে, ব্যাডল্যান্ড বা যে সমস্ত অকৃষি জমি অর্থাৎ চাষের অনুপযুক্ত সেই সমস্ত অরণ্য সৃষ্টির উদ্যোগকে বলা হয়ে থাকে সোশ্যাল ফরেস্ট্রি। এর মাধ্যমে স্থানীয় লোকজনের কর্মসংস্থান, এছাড়াও বিভিন্ন তো পরিবেশের উন্নতি, তার সাথে সাথে আমাদের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সামাজিক বনসৃজনের মধ্যে, যেমন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু এই সামাজিক ও গ্রামীণ উন্নয়নের জন্য বনসৃজনের মাত্রাকে উন্নতি করার জন্যই কিন্তু নেওয়া হয়েছিল। যেসব প্রাণী সম্প্রদায়
নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়? যারা প্রাণী সম্পদায় নিয়ে কাজ করে তাদেরকে বাস্তুবিদ বা ইকোলজিস্ট বলা হয়ে থাকে, যারা প্রাণী সম্প্রদায় নিয়ে কাজ করে থাকে। পরের কোয়েশ্চেন হচ্ছে যে বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিডের ধারণা কে দিয়েছেন? ইপিওডাম, এজি ট্যান্সলে, জি জে ক্রেবস নাকি চার্লস এলটন? এক্ষেত্রে এলটন কিন্তু তিনি বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিড বা নাম্বার পিরামিডের ধারণা দিয়েছিলেন 1927 সালে। এলটনের মতে প্রতিটি পুষ্টিস্তরের জীবের সংখ্যার মধ্যে পার্থক্য থাকে। সংখ্যাভিত্তিক এই পিরামিডের অনুক্রম অনুসারে শীর্ষে পুষ্টিস্তরগুলিতে প্রাণীদের সংখ্যা যেমন হ্রাস পায়, তেমনি আবার তুলনামূলকভাবে তাদের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়। পরের যে কোশ্চেন, আচ্ছা বাস্তুতন্ত্রের যে সাথে যুক্ত যেটা ইকোসিস্টেম হচ্ছে এজি ট্যান্সলি, এবং খাদ্য শৃঙ্খলের সাথে হচ্ছে ওডাম, আর যেটা হচ্ছে সংখ্যা পিরামিডের সাথে যুক্ত হচ্ছে চার্লস এলটন। পৃথিবীর কাষ্ঠশিল্পে নরম বৃক্ষের চাহিদার শতকরা হার হচ্ছে প্রায় 40%, 70%, 75% নাকি 80%? ক্ষেত্রে 70%। নরম কাঠ বলতে সরলবর্গীয় অরণ্যের কাঠকে বোঝানো হয়। সরলবর্গীয় বনভূমি অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে কাষ্ঠ উৎপাদিত হয়ে থাকে। এছাড়াও পৃথিবীর প্রায় 90% কাগজ মণ্ডপ বা যেগুলি রয়েছে পেপার পাল্প এই সরলবর্গীয় বনভূমি থেকে আহরণ করা হয়। সরলবর্গীয় অরণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ যে গাছগুলি রয়েছে যেমন হচ্ছে বার্চ ও ম্যাপেল, তারপরে রয়েছে পাইন, ফার, স্প্রুস, এছাড়াও রয়েছে হেমলক বা অলডার এই জাতীয়, উইলো, এই সমস্ত গাছ, কাষ্ঠল জাতীয় গাছগুলি সরলবর্গীয় অরণ্যের বনভূমিতে মেনলি এই সমস্ত গাছ বা স্বাভাবিক উদ্ভিদগুলি জন্মায়। স্প্রুস, ফার যেটা রয়েছে, তারপর হচ্ছে বার্চ, পাইন, তারপর হচ্ছে উইলো, এছাড়াও এই যে কয়েকটা রয়েছে যেগুলি বললাম, এগুলি মোটামুটি গোটা পৃথিবীর বা কাষ্ঠল শিল্পের নরম বৃক্ষের চাহিদার প্রায় 90% একাই সরলবর্গীয় অরণ্য কভার করে। ডেয়ারি ফার্মিং বা ডেহু শিল্পের সর্বোচ্চ উন্নত বর্তমানে দেশ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে ভারত হয়ে যাবে, এবং এই শিল্পে প্রথম স্থান উৎপাদন করেছে 2023 সালে ভারত। এটা বিশ্বের মোট দুগ্ধ উৎপাদনের প্রায় 22 থেকে 23% পর্যন্ত বর্তমানে ভারত একাই উৎপাদন করে থাকে। দুধ উৎপাদনের উল্লেখযোগ্য দেশগুলি আমেরিকা যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান, ব্রাজিল রয়েছে, এবং ভারতের মধ্যে সবথেকে বেশি দুগ্ধ উৎপাদন করে থাকে বর্তমানে হচ্ছে উত্তরপ্রদেশ, এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করে থাকে গুজরাট। ভারতবর্ষে দুগ্ধ গবেষণা কিন্তু হরিয়ানার কার্নালে রয়েছে। নেক্সট হচ্ছে কোন দেশে, বা যেটাকে দুধের বালতি বলা হয় থাকে হরিয়ানাকে, কোন দেশ সে সর্বাপেক্ষা অধিক সোনা উৎপাদিত হয়ে থাকে? সবথেকে বেশি স্বর্ণ উৎপাদন করে থাকে যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের যে দেশটি, সেটা হচ্ছে সর্বাপেক্ষা সোনা উৎপাদিত করে বর্তমানে হচ্ছে অস্ট্রেলিয়া, সেটা কিন্তু 2020 ডাটা অনুযায়ী অস্ট্রেলিয়া, কিন্তু 2024 সালে বর্তমানে 25 সালে চায়না হয়ে যাবে সঠিক উত্তর, কিন্তু চায়না এখানে অপশনে নেই, তাই অস্ট্রেলিয়া সেকেন্ড পজিশনে রয়েছে। যেটা হচ্ছে বিজিএস ওয়ার্ল্ড যে মিনারেল প্রোডাকশন তাদের রিপোর্ট অনুযায়ী উৎপাদিত সোনার পরিমাণের ভিত্তিতে চীন বর্তমানে প্রথম স্থান অধিকার করে, এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। বর্তমানে চীন প্রতি বছরে 2020 ডাটা অনুযায়ী চীন কিন্তু 2020 ডাটা অনুযায়ী চায়না তারা পার ইয়ারে 365 মেট্রিক টন যেটা রয়েছে, 365 শুধু টন মাত্র, মেট্রিক টন না, 365 টন স্বর্ণ উৎপাদন করে। অস্ট্রেলিয়া 327 টন করে থাকে, রাশিয়া 308 টন করে, এবং যেটা রয়েছে আমেরিকা 190 টন ও কানাডা 182 টন পর্যন্ত স্বর্ণ উৎপাদন করে প্রতি বছরে। আমেরিকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এরোপ্লেন তৈরি কেন্দ্র কোনটি? সেক্ষেত্রে হয়ে যাবে লস অ্যাঞ্জেলস হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বৃহত্তম প্লেন তৈরির স্থান বা কেন্দ্র। এটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূল সংলগ্ন এলাকায় অবস্থিত। পরের কোয়েশ্চেন যেটা রয়েছে বয়স ও লিঙ্গ ভিত্তিক
নারী পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে কি জানা যায়? নারী পুরুষের যে অনুপাত বয়স ও লিঙ্গ ভিত্তিক, সেখান থেকে অপশন এতে বলছে নারী পুরুষের বয়সের গোষ্ঠী, নারী পুরুষের বয়সের গঠন বিন্যাস, নারী ও পুরুষের গড় বয়স, নাকি এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে নারী এবং পুরুষের বয়সের গঠন বিন্যাস। এটা কিন্তু জানা যায় বয়স ও লিঙ্গভিত্তিক নারী পুরুষের যে লিঙ্গভিত্তিক নারী পুরুষের অনুপাত সূচক পিরামিড থেকে। বয়স ও লিঙ্গভিত্তিক নারী পুরুষের এই যে অনুপাত সূচক, সেই পিরামিড থেকে নারী ও পুরুষের বয়সভিত্তিক গঠন বিন্যাসের তারতম্য বোঝা যেখানে যায়। এছাড়াও এই পিরামিডের সাহায্যে কোনো দেশ বা ওই অঞ্চলের বা কোনো নির্দিষ্ট অঞ্চলের কতটা লোক জন্মালো বা তার যে ফার্টিলিটি, মর্টালিটি এবং যে যে সোশিও ইকোনমিক এবং সোশ্যাল যে পরিস্থিতি, অর্থাৎ আর্থসামাজিক পরিস্থিতি এবং জনসংখ্যার বিবর্তন ও ডেমোগ্রাফিক যে ট্রানজিশন, এই সম্পর্কে ধারণা কিন্তু পাওয়া যায় এই পিরামিড সূচকের, নারী পুরুষ অনুপাতের যে সূচক পিরামিড সেটার দ্বারা। কোন উন্নত অঞ্চল থেকে, কোনো উন্নত অঞ্চল থেকে যদি অনুন্নত অর্থাৎ ডেভেলপড রিজিয়ন থেকে যদি ডেভেলপিং রিজিয়নের দিকে পরিব্রাজন ঘটে, সেটাকে কি বলা হয়? সেটাকে বিপরীত পরিব্রাজন বলা হয়ে থাকে। এই বিপরীত পরিব্রাজন বিভিন্ন কারণে হতে পারে। কোনো উন্নত অঞ্চল থেকে অনুন্নত অঞ্চলের পরিব্রাজন রিভার্স মাইগ্রেশন বা বিপরীত পরিব্রাজন বলে। সাধারণত বিভিন্ন আকর্ষক উপাদানে, যেমন চাকরি বা শিক্ষা বা ভ্রমণ ইত্যাদির টানে কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পরিব্রাজন বা মাইগ্রেশন হয়ে থাকে। তবে কখনো কখনো এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হয়, আর এই বিপরীত অবস্থাকেই বিপরীত পরিব্রাজন বলা হয়। এটা হওয়ার কারণ হচ্ছে যে মানুষ যেগুলি বাধ্য করে কোনোরূপ চিন্তা ভাবনা বা পছন্দ অপছন্দ ছাড়া পরিব্রাজন করতে, এর যে বিভিন্ন কারণের জন্য, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যদি কেউ ভারত বা বাংলাদেশ এই সমস্ত ডেভেলপিং কান্ট্রিগুলিতে চলে আসে, সেই ধরনের যে পরিব্রাজন হয়, বা অস্ট্রেলিয়া থেকে বা কানাডা থেকে, সেটাই হচ্ছে আমাদের রিভার্স মাইগ্রেশন। নেক্সট হচ্ছে পূর্ব হিমালয়ের প্রস্থ হলো কত? পূর্ব হিমালয়ের প্রস্থ হচ্ছে 500। হিমালয়ের কথা বলেছে, এবং পার্টিকুলারলি পূর্ব হিমালয়, যেটা হচ্ছে মধ্য হিমালয় যেটা রয়েছে, আর পশ্চিম হিমালয় রয়েছে এবং পূর্ব হিমালয় রয়েছে। হিমালয়ের গড়ে যেটা বিস্তার প্রস্থ থাকে সেটা হচ্ছে 200 থেকে 500 কিমির মধ্যে, কিন্তু পূর্ব হিমালয় বা শিবালিক হিমালয়ের ক্ষেত্রে যেটা থাকে 320 কিমি। এবং ভারতবর্ষের যে সবথেকে যেটা বিস্তৃত অংশ হিমালয়, সেটা হচ্ছে প্রায় 500 কিমি পর্যন্ত হয়ে থাকে। এবং হিমালয়ের যে দৈর্ঘ্য লংগেস্ট, সেটা কিন্তু প্রায় 2400 কিলোমিটার পর্যন্ত। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর কোথায়? ভূর এক প্রকার কি, যেটা আমাদের পাঞ্জাব এবং রাজস্থান এই অঞ্চলে কিন্তু ভূর দেখা যায়। ভূর হচ্ছে সেটা হচ্ছে বায়ু দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি হচ্ছে ভূর। এটা কিন্তু বায়ুর প্রবাহ দ্বারা, যেটা কিন্তু বায়ু প্রবাহের দ্বারা বালির তরঙ্গায়িত ভূমি সমভূমি, সেটা কিন্তু বালির সঞ্চিত আর কি, এটা হবে সতীনা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমি বেসিক্যালি যে সমস্ত পশ্চিম অংশের যে ছোট ছোট বালিয়ারিগুলিকে ভূর বলে। উচ্চ গাঙ্গেয় দোয়াবে বছরের শুষ্ক মাসগুলিতে ভূর দেখা যায়। নেক্সট হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল স্থাপিত হয়েছিল কত সালে? 1973 সালে সেল স্থাপিত হয়েছিল। 1973 সালে ভারত সরকার লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের সুষ্ঠু উৎপাদন, বন্টন এবং পরিচালনা করার জন্য সেল তৈরি করেছিল। এই সংস্থাটি ভেল, তারপর রাউরকেল্লা, বোকারো, দুর্গাপুর, তারপর হচ্ছে আমাদের বার্নপুর এবং এই যে সমস্ত স্টিল প্ল্যান্টগুলি রয়েছে, এছাড়াও তামিলনাড়ুর যে সালেম স্টিল প্ল্যান্ট রয়েছে, এইগুলোর পরিচালনার দায়িত্ব রয়েছে সেল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যেটা 1973 সালে স্থাপিত হয়েছিল। পরেরটা হচ্ছে মেট্টুর জলবিদ্যুৎ যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, এটা কোন রাজ্যে অবস্থিত? মেট্টুর রয়েছে কর্ণাটক রাজ্য, কেরল রাজ্যে, মহারাষ্ট্র রাজ্য, নাকি তামিলনাড়ু রাজ্যে। মেট্টুর রয়েছে সেটা হচ্ছে কাবেরী নদীর উপরে মেট্টুর বাঁধ গড়ে উঠেছে, আর এটা রয়েছে তামিলনাড়ু। যেটা জওহরলাল নেহেরু যে বিমান বন্দর, সেটা কোন রাজ্যে রয়েছে?
অপশন এ তো তামিলনাড়ু, বি মহারাষ্ট্র, সি হচ্ছে গুজরাট, ডি কেরালা। এক্ষেত্রে জওহরলাল নেহরু বিমানবন্দরটি রয়েছে মহারাষ্ট্রে। 1989 সালের 26শে মে এই বন্দরটি গড়ে উঠেছিল। 1989 সালের 26শে মে। এটি আরব সাগরের অবস্থিত বা আরব সাগর তটভূমিতে অবস্থিত জওহরলাল নেহরু বন্দর, যেটা হাইটেক বন্দর বা আধুনিক প্রযুক্তি বন্দর নামে পরিচিত। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে কোন নিয়মের সাহায্যে সমগ্র পরিসংখ্যানকে দুটি ভাগে ভাগ করা যায়? এটা মধ্যমা বা মিডিয়ান এর মাধ্যমে কিন্তু ভাগ করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের মধ্যবর্তী অবস্থানকেই মিডিয়ান বা মধ্যমা বলে। এটা একটা বিশেষ মান বা সমগ্র পরিসংখ্যানের যে সমান দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, এবং যেখানে মোট রাশিতত্ত্বের সংখ্যা যদি কোন একটা একক দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যমা যেটা হয় বা মিডিয়ান সেটা কিন্তু মিডিয়ান হয়ে থাকে। যেটা যদি এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন প্লাস 1/2 এই হিসাবে কিন্তু মধ্যমা বা গড় বার করা হয়ে থাকে। এরপর হচ্ছে মোড কি না, মোড হচ্ছে রাশিতত্ত্বের অন্তর্গত চলকের সেই মান যার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিসংখ্যা লক্ষ্য করা যায়। এবং মিন হচ্ছে সেটা হচ্ছে কোনো রাশিতত্ত্বের মান সাধারণত ভিন্ন ভিন্ন হয়। যদি কোনো চলকের মধ্যে রাশিতত্ত্ব একটা নির্দিষ্ট মানের অন্তর্ভুক্ত করা হয়, সেই নির্মিত মানকে মিন বলা হয়। নেক্সট হচ্ছে রাশি তত্ত্বের প্রধান পর্যালোচনার বিষয় কি? তথ্যের শ্রেণীবিভাগ করা, তথ্যের সংগ্রহ করা, তথ্য তালিকাভুক্ত করা, তথ্যের বিন্যাস করা। এক্ষেত্রে হচ্ছে রাশিবিজ্ঞানের প্রধান পর্যালোচনার বিষয় হচ্ছে তথ্যকে বিন্যাস করা। রাশিবিজ্ঞান বলতে যে কোনো বিষয়ের সঙ্গে সংগৃহীত যে সমস্ত ডাটা এবং সেই ডাটাগুলিকে অ্যানালাইসিস করাকেই বোঝানো হয়ে থাকে। এবং সাধারণভাবে আমাদের যে পরিমাপযোগ্য কোনো বিষয়ের উপরেই তথ্য সংগ্রহ করা বা সেই তথ্যকে নিয়ে বিশ্লেষণ করা বা কম্পেয়ার করা এবং ডেসক্রাইব করা, এই সমস্ত ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডেসক্রাইব বা ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করা, এই সব কিছুই হচ্ছে রাশিবিজ্ঞানের মূল বিষয়। নির্ভরশীল চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে কি বোঝানো হয় থাকে? যেটা হচ্ছে নির্ভরশীল চলক বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে পরিগণিত হয় নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। নির্ভরশীল বা স্বাধীন চলকের মধ্যে কার্যকারণ সম্পর্ক উপস্থাপনের জন্য আমরা যে পেপার গ্রাফ ব্যবহার করি, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই অক্ষ থাকে। এক্স অক্ষে থাকে সেটা হচ্ছে স্বাধীন চলকগুলি এক্স অক্ষে দেখানো হয়ে থাকে, এবং ওয়াই অক্ষে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেগুলি কিন্তু দেখানো হয়ে থাকে। সমগ্র পৃথিবীতে আবৃত করে এমন আন্তর্জাতিক স্তরের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা কত? 2100টি, 2111টি, 2210টি নাকি 2222টি? আমাদের দুটি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে টোটালে 1111 থেকে 1111 দুগুণে 2222টি কিন্তু রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যেটা রয়েছে, সেক্ষেত্রে 2222টি। যে সমস্ত এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তিনটে সিরিজ রয়েছে বা তিনটে সিরিজ যারা রয়েছে হচ্ছে ইন্টারন্যাশনাল সিরিজ রয়েছে, তাও সাউথ ইস্ট এশিয়ান সিরিজ রয়েছে, এছাড়াও ইন্ডিয়া এবং অ্যাডজেসেন্ট কান্ট্রি অর্থাৎ ভারত এবং তার প্রতিবেশী রাষ্ট্রের সমূহের যে দেশ সমূহের একটা সিরিজ রয়েছে। আমাদের যে বিস্তার অর্থাৎ 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, অর্থাৎ 100 যেটা রয়েছে 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি অক্ষাংশ, এর মধ্যে কিন্তু 900টি সংখ্যা রয়েছে। আবার 60 ডিগ্রি থেকে 88 ডিগ্রির মধ্যে রয়েছে 210টি, এবং 88 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধের ধরে মাত্র 1টি রয়েছে। এইভাবে কিন্তু আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে মোট মিলিয়ন সিটের সংখ্যা রয়েছে 1111টি, এবং দক্ষিণ গোলার্ধেও একইভাবে 1111টি দিয়ে মোট অর্থাৎ পৃথিবীতে আবৃত আন্তর্জাতিক ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা রয়েছে মোট 2222টি। একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাকার অভিক্ষেপ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল
হলো কোনটি? কনভেকশনাল প্রজেকশন, সেমি পার্সপেক্টিভ প্রজেকশন, নন পার্সপেক্টিভ প্রজেকশন নাকি পার্সপেক্টিভ প্রজেকশন? এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন বা দৃশ্যানুগ অভিক্ষেপ। এটি হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। অ্যাজেন্ডা 21 এই কর্মসূচিটি কোথায় নেওয়া হয়েছিল? এটা ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992 সালের যে 3 থেকে 14 জুন ব্রাজিলের শহর রিও ডি জেনেরোতে কিন্তু একটি সম্মেলন হয়েছিল, যেটা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। আর এখানেই অ্যাজেন্ডা 21 কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কেন কি না, পরিবেশের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন হচ্ছে পরিবেশ দূষণ বা গ্লোবাল ওয়ার্মিং এবং পরিবেশের যে ডাইভার্সিটি বা বৈচিত্র্য, সেটা কিন্তু প্রতিনিয়ত হ্রাস ঘটছে। তো এইগুলির হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য অ্যাজেন্ডা 21 গ্রহণ করা হয়েছিল, যেখানে এর উদ্দেশ্য ছিল 21টি কর্মসূচি গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং এই অ্যাজেন্ডা 21 গ্রহণ করার সময়ে মোট 179টি দেশ কিন্তু এখানে এই কর্মসূচিকে সমর্থন করেছিল। এবং অ্যাজেন্ডা 21 এর কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল, যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় করে রেখে উন্নতি বা সৃষ্টিশীল বা কর্মশীল বা এই কাজগুলি কিন্তু করাই ছিল অ্যাজেন্ডা 21 মূল লক্ষ্য, যেটা 1992 সালের 3 থেকে 14 জুন 1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেটা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। এবং এই সম্মেলনে এজেন্ডা 21 গ্রহণ করা হয়েছিল, যেখানে 179টি দেশ অংশগ্রহণ করেছিল। এবং এর মূল কারণ ছিল সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে উন্নতি সাধন বা কোনো কিছু কর্ম এবং নতুন কিছু সৃষ্টি করার উদ্দেশ্যেই 179টি দেশ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। এবং 21টি কর্মসূচি গ্রহণের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যেটি এজেন্ডা 21 নামে পরিচিত বা এজেন্ডা 21 সম্মেলনে গ্রহণ করা হয়েছিল, সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। 1:50,000 সংখ্যাসূচক মানচিত্রটিকে যদি 3 বার ছোট করা হয়, তাহলে ক্ষুদ্র মানচিত্রের কোন সংখ্যাসূচক গঠিত হবে? অর্থাৎ যদি 1:50,000 কথা বলছে, অর্থাৎ একে প্রায় 3 দিয়ে যদি আমরা যেটা রয়েছে মানে আমরা কোনো মানচিত্রের নতুন স্কেল নির্ণয় করি কিভাবে? মূল মানচিত্রের স্কেল ইন্টু হ্রাসের মাত্রা তার বর্গ। অর্থাৎ যদি এখানে মূল মানচিত্র 1/50,000 হয়ে থাকে, তাহলে পারে এটাকে আমরা যদি নতুন এটা কত বলেছে 3 ভাগ, অর্থাৎ √1/3 3 বার ছোট করতে হবে। তাহলে সেই অনুযায়ী এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসবে কত? নতুন মানচিত্র স্কেল যেটা, সেটা আসবে কিন্তু সেটা হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করে আসবে 1:86,000 এর কিছুটা বেশি। তো এটা পরিণত হচ্ছে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে অপশনে কেউ আছে। তাহলে এক্ষেত্রে বলছে 1:50,000 সংখ্যাসূচক মানচিত্রটিকে 3 বার ছোট করা হলে পরিবর্তিত ক্ষুদ্র মানচিত্রের জন্য কোন সূচক সঠিক হবে? তাহলে আচ্ছা, যদি 50,000কে 3 দিয়ে ভাগ করে দিই, সেটাও তো 16,000 সামথিং আসবে, সেটাও অপশনে নেই, আর ওই ফর্মুলা অনুযায়ীও তো হচ্ছে না। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? আচ্ছা, এটা উত্তরটা অপশন অনুযায়ী আমি কোনোটাই দিতে পারছি না। তা আপনারা যদি এটা জেনে থাকেন বা এই সম্পর্কে আপনাদের সম্যক ধারণা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, ব্রিফলি ডেসক্রাইব করবেন বিষয়টা কি রয়েছে 47 নম্বরের কোয়েশ্চেনটি, কারণ এটা আমার কাছে কোয়েশ্চেনটা অবগত নয় সঠিকভাবে। নেক্সট কোয়েশ্চেন, সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত 1:50,000 স্কেল বিশিষ্ট যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমোন্নতি রেখাগুলির মধ্যে ব্যবধান যেটা থাকে, সেটা হচ্ছে 20 মিটার, 40 মিটার, 100 মিটার নাকি 10 ফুট? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের 20। কারণ হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত 1:50,000 স্কেলের ভূবৈচিত্র্য মানচিত্রের সমোন্নতি রেখার ব্যবধান 20 মিটার ধরা হয়ে থাকে, সাধারণত 20 মিটার।
তবে কখনো কখনো পার্বত্য অঞ্চল বা যদি কোনো উঁচু অঞ্চলগুলিতে এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু 40 মিটারও সমান্তরাল রেখার ব্যবধান 40 মিটারও হয়ে থাকে। তাহলে পরে যদি বলা হয়ে থাকে সমান্তরাল রেখাগুলির মান কত, তাহলে 20 থেকে 40 মিটার যদি অপশনে থাকতো তাহলে বেস্ট হতো। কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র পার্বত্য অঞ্চল বা বন্ধুর যে সমস্ত অঞ্চল রয়েছে উঁচু উঁচু অঞ্চলে, সেখানে সমান্তরাল রেখা 40 মিটার পর্যন্ত হয়ে থাকে, এটা হচ্ছে নট শিওর। কিন্তু শিওর হচ্ছে এটাই যে সমান্তরাল রেখা যেটা ব্যবধান হয়ে থাকে প্রায়শই বা বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে 20 মিটার। মানচিত্রে কৃষিজমি বোঝানোর জন্য প্রচলিত রঙটি কি? মানচিত্রে কৃষিজমি বোঝানোর জন্য প্রচলিত যে রং সেটা হচ্ছে হলুদ রঙকে রিপ্রেজেন্ট করে, ইয়েলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। তাহলে বাকিগুলো দেখে নেব। নীল রং সেটা কিন্তু দ্বারা আমরা নদী বা জলাশয়কে দেখাই। তারপর হচ্ছে সবুজ রঙের দ্বারা কি দেখায়? সবুজ রঙের সাহায্যে আমরা বনভূমি বা যে সমস্ত গাছপালা বা যে সমস্ত বনভূমিগুলি রয়েছে ফরেস্ট ল্যান্ড, সেগুলির মাধ্যমে আমরা গ্রিন এটা দেখাই। ব্লু বা নীল দিয়ে নদী বা জলাশয়, সমুদ্রের জলাশয়কে দেখাই। এবং লাল দিয়ে জনবসতিকে রিপ্রেজেন্ট করা হয়, জনবসতি বা সড়ক পথ যেগুলো রয়েছে। এবং হলুদ দিয়ে কি হচ্ছে? কৃষি জমিকে দেখানো হচ্ছে। এবং বাদামিতে হচ্ছে সমোন্নতি রেখা আঁকার জন্য কিন্তু বাদামি রং ব্যবহার করা হয়। সবুজ রং হচ্ছে গাছপালা বা বনভূমি ফরেস্ট ল্যান্ড। বাদামি রং দিয়ে সমোন্নতি রেখা অঙ্কন করা হয়। হলুদ রং দিয়ে কৃষিজ যে সমস্ত কৃষিজ কাজ বা কৃষিকাজ বা কৃষি জমি দেখানো হয়। লাল দিয়ে জনবসতি, সড়ক পথ বা বিভিন্ন পথ পরিবহন ব্যবস্থা দেখানো হয়ে থাকে। এবং নীল দিয়ে জলাশয় বা নদী এগুলিকে রিপ্রেজেন্ট করানো হয়। জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি দেখানোর জন্য সাধারণত আঁকা হয় প্রবাহ মানচিত্র, নাকি সমমান মানচিত্র, নাকি বিন্দু মানচিত্র, নাকি ক্লোরোপ্লেট মানচিত্র। যখন জনসংখ্যার ঘনত্ব দেখানো হয় তখন হচ্ছে ক্লোরোপ্লেট যে ম্যাপ তার মাধ্যমে কিন্তু জনসংখ্যার ঘনত্ব দেখানো হয়ে থাকে। কোনো অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব আর কোনো অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব বেশি আবার কম, এই যেটা দেখানো হয় সেটাই হচ্ছে ক্লোরোপ্লেট মানচিত্রের মাধ্যমে। আর এই ক্লোরোপ্লেট ম্যাপ হচ্ছে এক ধরনের থিমেটিক ম্যাপ। এর সাহায্যে মানচিত্রের যে প্রশাসনিক বিভাগ অনুসারে বিভিন্ন বিষয়ের বিন্যাস, অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বা বসতির ঘনত্ব দেখানো হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, যে অভিক্ষেপের লক্সোড্রোম যে অভিক্ষেপের লক্সোড্রোম সরলরেখায় দেখানো যায় সেটি কি? বহু সংখ্যক মার্কেটার্স সানোইসয়েডাল, নাকি সম আকৃতির বেলুন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে যেটা মার্কেটার অভিক্ষেপের ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটার্স হয়ে যাবে। কেন কি না এই সরলরেখার যখন আমরা মার্কেটার্স অভিক্ষেপের উপরে অঙ্কিত যে কোনো সরলরেখার যখন প্রতিটি দ্রব্যমাত্রার সাপেক্ষে একই মানের যে দিকগুলি নির্দেশ করে থাকে সেই বিষয়টাকেই বলা হয়ে থাকে লক্সোড্রোম সেটা হচ্ছে যে প্রতিটি সরলরেখা যখন প্রতিটি দ্রব্যমাত্রার সাপেক্ষে একই দিকের যে মানের যে দিকাংশ সেগুলিকে বোঝায়। নিম্নের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যের। এবং সবথেকে কম উপকূল রেখা রয়েছে যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে। এবং দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কিন্তু গুজরাট এবং দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কিন্তু গুজরাটের উপকূল রেখা রয়েছে 1215 কিলোমিটার এলাকা জুড়ে। এটা কাথিওয়াড়ার উপকূল নামে পরিচিত। এবং এইখানে এই গুজরাট যেটা রয়েছে সেটা কিন্তু 1215। এবং দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, যেখানে 974 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রে রয়েছে 907 কিলোমিটার উপকূল রেখা। এবং সব থেকে কম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে 158 কিলোমিটার রয়েছে। গোয়াতে রয়েছে যেটা 200 কিমি উপকূল রেখা। উড়িষ্যাতে রয়েছে 482 কিলোমিটার উপকূল রেখা। এবং সব থেকে যদি বলা হয় থাকে রাজ্য হিসাবে গুজরাট, এবং যদি বলা হয় অঞ্চল হিসাবে সব থেকে
যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে 1962 গোটা আন্দামান নিকোবরের 4-5টিকে যদি উপকূল রেখা ধরা হয় তাহলে 1962 কিলোমিটার আন্দামান নিকোবরের কিন্তু উপকূল রেখা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের শীতকালীন বৃষ্টিপাতের কারণ সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা, এটা কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য হয়ে থাকে। নেক্সট হচ্ছে যোজিত জনসংখ্যা বিভাজন বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখানো হয়ে থাকে কার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখানো হয় সেটা হচ্ছে ওজাইভ এর মাধ্যমে। দুটি যে এই ক্রমযৌগিক পরিসংখ্যানের মাধ্যমে অঙ্কিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, এবং যেখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ওজাইভ বলা হয়ে থাকে যখন পরিসংখ্যানগুলিকে ক্রমশ যোগ করে ক্রমযৌগিক পরিসংখ্যা পাওয়া যায়, সেটাকেই কিন্তু অঙ্কিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকেই ওজাইভ বলে। দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রা নির্দেশের জন্য যে পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয় তাকে কি বলে? অপশনে তো বলছে ডিসপারশনস, ইন্ডেক্স নাম্বার, সঙ্গবদ্ধতা বা অ্যাসোসিয়েশন নাকি কোরিলেশন। এটা হচ্ছে কোরিলেশন বা সহ সম্পর্কের মাধ্যমে এটা দেখানো হয়। যখন দুটি চলকের মধ্যে পরিমাণগত বা গুণগত সম্পর্ক অর্থাৎ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ যে কোরিলেশন, সেটা কিন্তু সেই সম্পর্কের মাত্রা নির্ধারণ এবং সঠিকভাবে প্রকাশ করার জন্য উপযুক্ত পরিসংখ্যান কৌশলটি যেটা সেইটাই হচ্ছে সহসম্পর্ক বা কোরিলেশন। চলকের মানের পরিবর্তন ঘটলেও এখানে চলকের যদি একটি চলকের মানের পরিবর্তন হতেই পারে, কিন্তু অন্য একটি চলকের মান পরিবর্তিত মানের পরিবর্তন এক্ষেত্রে ঘটে যায়, অর্থাৎ একটির মান পরিবর্তিত হলে অন্যটির মানও পরিবর্তিত হয়। এই জন্য একটি ধনাত্মক বা সহসম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে সম্পর্ক যেটা সেটা হচ্ছে পরিসংখ্যান কৌশলটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সহসম্পর্ক বা কোরিলেশন।